তাহলে হয়তো অফিসিয়াল না হইলেও আনঅফিসিয়াল বাইক আসার একটা পসিবিলিটি আছে, কারণ গ্রে মার্কেটওয়ালারা কিন্তু ওত পেতে আছে যে কবে জাস্ট সিকেডি ছাড়া সিবি ইউনিট ওরা আনতে পারে, কারণ ওরা অল্প কিছু মাল আনবে। ধরেন 10টা আরসি আনলো, 10টা আরসি ওদের বেচতে লাগবে একদিন, এগুলো সব প্রি অর্ডারে সেল হয়ে যাবে। বাংলাদেশে এরকম বহুত প্যাশনেট বাইকার আছে যারা আরসির জন্য বসে আছে, যারা GSX-R এর যেটা এরপরে 250 বা এগুলা যেগুলো আছে এগুলার জন্য বসে আছে, CBR 250-র জন্য বসে আছে। এরা 10 লাখ 15 লাখ টাকা হইলেও 10-20টা ইউনিট বাংলাদেশে বেচে ফেলতে পারবে। আজকে হচ্ছে আমরা একটা কমার্শিয়াল শ্যুট করতেছিলাম অন্য একটা প্রোডাক্টের, অ্যান্ড এই বাইকটা এই জন্য নিয়ে বেরোছিলাম, বাইক ফেরির কাছ থেকে নিচ্ছিলাম, ওদের বিক্রির বাইক আরও একবার বের করছি। অ্যান্ড এই জায়গাটা হলো সুন্দর, এখান থেকে যদি ফ্রেম ধরা হয় পেছনে অন্ধকার, এই পুরা ওয়ালটা মানে এটা একটা ভাইব দেয়, অ্যাস্থেটিক একটা ভাইব টাইপ দেয় আর কি। আমার সাথে আরেকজন ভাই আছে, আমরা হচ্ছে এখানে একটা টির ব্রেক নিব, চায়ের ব্রেক, অ্যান্ড তারপরে আমি হচ্ছে আবার একসাথে হয়ে যাব। ভাই ডান, চলেন। এর মধ্যে হলো নিলয় ভাই আসছিল, এর মধ্যে হচ্ছে নিলয় ভাইয়ের আরেকজন ভাইয়া আসছিল। আমাদের রাইডিং শট দরকার ছিল, অ্যান্ড রাইডিং শট টট সব কিছু নিয়ে তারপরে আমরা এদিক থেকে এখন বের হয়ে যেতেছি। সময় হচ্ছে মোটরসাইকেলের ঘড়ি অন করা নাই। আচ্ছা, সময় কয়টা বাজে? 4:30 বা 4:45 বিকেল। অ্যান্ড এখানে যখন আসতেছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু এখানে আসার পরে আমরা প্রায় 30 মিনিটের একটা বৃষ্টি পাইছি। অ্যান্ড তারপরে ওয়েদারটা দেখেন না কি চকচকা, একদম ক্লিন গ্রিন, পুরো পাহাড়ি ভাইব। কিন্তু আমাদের শুটটা একটু লেট হয়ে গেছে। আর এই ওয়েদারটা এই সিজনে, এটা সম্ভবত কি মাস, আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস মেবি। এখন এটার ব্যাপারটা কি জানেন, বৃষ্টির পরে দাঁড়ায় থাকলে আপনাকে ভ্যাপসা একটা গরম দিবে, কিন্তু যখন আপনি এরকম রিক্সা বা বাইকে চলা শুরু করবেন, মানে আপনি যখন রানিংয়ে থাকবেন, তখন এই বাতাসের ঘর্ষণটা আপনার কাছে ঠান্ডা লাগবে। আহারে, ওনাদের যেন বাইকে কি সমস্যা হয়েছে। বেশ মজার একটা ব্যাপার লাগে এই ব্যাপারটা আমার কাছে, মানে এই টাইমে রাইড করতে বেশ মজা লাগে। হেলমেট ছাড়া ওই যে ভাইয়া যেমন রাইড করতেছে ওরকম করতে পারলে আরও বেশি মজা, বাট হেলমেট ছাড়া রাইড করলে তো ভিডিও করতে পারবো না, এই জন্য আমি হেলমেটটা পরেই নিছি। আর আমরা এর আগে বৃষ্টিতে ভিজে যেখানে দাঁড়িয়েছিলাম, ওখানে যে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ওই চায়ের দোকানটায় ঝামেলা ছিল, ওখানে দুধ চা পাওয়া যায় না। এইদিকে কিছু চায়ের দোকান থাকার কথা, দেখি চলেন, জানি না, আজকে একটু চিনেও যাই, একটু জেনেও যাই, আপনাদের সাথেও শেয়ার করে যাই। আছে পিছনে বাণিজ্য মেলা মাঠের, আগের বাণিজ্য মেলা মাঠের পাশে ওই যে চিন্মত্রী সম্মেলনের কোনায় পেছন পাশটায় কিছু চায়ের দোকান আছে, আর এদিকেও ভিতরে চায়ের দোকান দেখা যাইতেছে। এদিকের এলাকাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন ভিতরে দিয়ে এদিক দিয়ে মেইন রোডে ওইখান দিয়ে বের হয়ে যাওয়া যায়, কিন্তু জানতাম না যে আজকে এসে জানলাম। এখানে আবার একটা নার্সারিও আছে, গাছ টাছও সুন্দর সুন্দর বিক্রি করে, চায়ের দোকান, সেলুন, বাহ সুন্দর একটা পরিবেশ। মফস্বলের যে বাজারগুলো থাকে না, সেই মফস্বলের বাজার একটা ভাইব আছে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এক কাপ চা সবাই মিলে খা করে চলেন, আপনাদের সাথে আবার ঘুরতে বের হইতে হবে আমার, কারণ আজকে শ্যুটের কারণে প্রচুর মাথার মধ্যে প্যারা গেছে। অ্যান্ড এখন একটু রিল্যাক্সলি বাইক চালায় যদি না ঘুরি তাহলে ওই প্যারা থেকে বের হইতে পারবো না। শেষ ছোট একটা চায়ের ব্রেক নেওয়া দরকার ছিল, অ্যান্ড চায়ের ব্রেকটা নিয়ে নিচ্ছি। এলাকাটা আসলেই সুন্দর ছিল, এরকম অলিগলির ভেতরে এরকম সুন্দর সুন্দর এলাকা দেখতে ভালোই লাগে। আর আজকে এই ভেজা ভেজা দিনে R15 চালাইতে ভালোই লাগতেছে। আচ্ছা, একটা জিনিসকে আপনারা খেয়াল করছেন, আমার হাতে আজকে হাত দেখা যাইতেছে না। লাস্ট কি হয়েছে, কয়েকদিনে এই রোদের মধ্যে প্লাস এই বৃষ্টির মধ্যেও বাতাসের মধ্যে পলিউশন থাকে, হাতের এই নিচের অংশটা কালো হয়ে গেছে, উপরের অংশটা সাদা আছে। বাইকারদের এটা একটা খুব বড় সমস্যা, মানে রেগুলার হচ্ছে এই পাঞ্জাটা ধোয়া হয়, এই জন্য পাঞ্জা ফর্সাই থাকে, কিন্তু এই অংশটা কালো হয়ে যায়। এই জন্য উইন্ড ব্রেকার নিচ্ছি, আর এই উইন্ড ব্রেকারটা নিচ্ছি হচ্ছে মোটোস্টার থেকে। মোটোস্টারের উইন্ড ব্রেকার মোটামুটি ভালো, অনেকের কাছে শুনলাম, কারণ দেখা যায় কি উইন্ড ব্রেকার হচ্ছে 2-4-5 বার ধোয়ার পর ওটা আর আসলে পরার যোগ্যতা রাখে না, নষ্ট হয়ে যায়, কালার টালার প্লাস টেম্পার ছেড়ে দেয়। অ্যান্ড আমি এর মধ্যে এক ভাইরে দেখছিলাম, উনি এই সেম উইন্ড ব্রেকারটাই মোটামুটি ইউজ করছে বছর খানেক, অ্যান্ড তারপরেও ভালোই কালার ছিল বা টেম্পার ছিল, এই জন্য এই উইন্ড ব্রেকারটা নিয়ে নিছি। মোটোস্টার থেকে চাইলে আপনারাও, এটা ওনাদের ফেসবুকে পেজ আছে মোটোস্টার নামে, ওখান থেকে চাইলে আপনারা এই উইন্ড ব্রেকার নিতে পারেন। রিফ্লেকটিভ, সব দিক থেকে মোটামুটি রাতে জল করে, এটা কি বলে, রিফ্লেকশনগুলা, এই জন্যই নেওয়া। আর একটু উল্টা রোডে আসছি, কারণ আমার বাইকটা একটু চালাইতে ইচ্ছা হয়েছে। স্পোর্টস বাইক পাইলেই আমি একটু চালায় ফেলি, কিন্তু স্পোর্টস বাইক পাইলেই যখন চালাইতে থাকি ঠিক তখনই
মানে এই যে এরকম যখন জ্যাম পড়ে তখন মনটা খারাপ হয়ে যায়, শুধু মনটা না শরীরটাও খারাপ হয়ে যায়, কারণ ক্যামেরা সহ যখন হেলমেটটা মাথায় থাকে তখন ঘাড়ের উপরে একটা চাপ পড়ে। এই প্রবলেমটা আসলে অনেকেরই হয়। জোশে আমরা দেখা যায় প্রথম দিকে এটারে আমলে নেই না, কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা বড় হয়ে গেলে দেন আমরা আমলে নেই। এই কারণে চেষ্টা করবেন যারাই নতুন ভিডিও বানাবেন বা মোটো ভ্লগ করবেন, হেলমেটে ক্যামেরা সেট আপ করে কাজ করবেন, যতক্ষণ শ্যুট দরকার ততক্ষণই পুলিশ ততক্ষণই ক্যামেরাটা হেলমেটে লাগায়েন। আর শ্যুট দরকার না হলে অযথা এই হেলমেটে লাগায় নিয়ে ঘুরেন না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ যখন তখন যে কোনো ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে, তাহলে একটা 360 ক্যামেরা কিনে বাইকের সামনে টামনে যে কোনো জায়গায় লাগায় রাখেন, ওইটা টিপ দিয়ে রেকর্ড করে নিলেন, আপনি ফুটেজটা তো পাইলেন। আর 360 ক্যামেরার সুবিধা হচ্ছে আপনি যখন শ্যুট করবেন চারিদিক থেকেও ফুটেজ নিয়ে রাখবে, পরবর্তীতে এডিটে আপনি যেই পাশটা নিতে চান ওই পাশটাই দেখাইতে পারবেন। এই জন্য 360-র কিছু সুবিধা আছে। আমার একটা ছিল ইনস্টার, যেটা 1X, কিন্তু আমি পরবর্তীতে ওই ক্যামেরাটা বিক্রি করে দিছি, কারণ আমার একদমই ইউজ করা হইতো না। বাট এখন আমি ফিল করতেছি যে একটা ওয়াটারপ্রুফ টাইপের যদি ক্যামেরা, আমি দেখবো এখন কোনগুলা মার্কেটে চলতেছে, পানিতে যাতে ঝামেলা হয়, বৃষ্টিতে যাতে ঝামেলা না হয় আর কি, পানিতে যাতে বৃষ্টিতে যাতে ঝামেলা না হয়, এরকম একটা 360 আমারও কিনতে হবে, যেটা রেগুলার হয়তো যখন আমার মাথার হেলমেটের সাথে না থাকবে ক্যামেরা, তখন ওইটা থেকে রেকর্ডটা হয়তো আমি নিয়ে রাখবো। অ্যান্ড DJI-এর ক্যামেরার সুবিধা হচ্ছে আপনি চাইলে কর্ডলেস মাইকগুলা লাগায় রাখতে পারেন আপনার হেলমেটের ভিতরে, দেখা যাবে আপনি চাইলে ভয়েসও দিতে পারবেন, অথবা আপনি ফুটেজ নিয়ে রাখলেন, পরবর্তীতে আপনি যখন আবার হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাবেন তখন ওই ঘটনাটা বললেন কি ঘটছিল, তখন বিরলে দেখায় দিলেন, আরেকটা ওভারলে দিয়ে ওখানে ওই ফুটেজটা দেখায় দিলেন যেটা 360-তে রেকর্ড করছিলেন। এইভাবে ভ্লগ করা যায়। মাঝে মাঝে কি মনে হয় জানেন, মানে এই যে 6 বছর ধরে আমি ভিডিও বানাইতেছি কন্টিনিউয়াস, মানে একদম নন স্টপ ভিডিও বানাইতেছি, আমার মনে হয় একটা টিউটোরিয়াল বা একটা ওয়ার্কশপ করা উচিত। মানে যারা নতুন ভিডিও করতে চায় তাদের সাথে আমার যদি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারতাম, অ্যান্ড তাদেরকে যদি আমি প্রশ্ন উত্তর পর্ব রেখে তাদের যত জানা অজানা প্রশ্ন আছে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতাম তাদের সাথে, তাহলে হয়তো তাদের জন্য এটা হেল্পফুল হইতো। আমি এই জিনিসটা করতে পারি, আপনারা একটু আমাকে কমেন্টে জানায়েন যে আসলে এই জিনিসটাকে আমার করা ঠিক হবে কিনা, বা এটা মানে আবার অনেক সময় কি হয় জানেন, এই জিনিসগুলো মানুষ মনে করে কি কমার্শিয়াল, মানে এটার জন্য তো অবশ্যই একটা খরচ হবে। আমি যদি একটা অডিটোরিয়ামও ভাড়া নেই কোনোভাবে রেজিস্ট্রেশন করে যে একটা ওয়ার্কশপ করাবো ভ্লগিংয়ের উপরে, তো অডিটোরিয়ামের একটা ভাড়া আছে, ধরেন 20-50 হাজার টাকা ভাড়া আছে, যদি ছোটোখাটো একটা অডিটোরিয়ামও নেই, তো এই খরচটা তো আমার তুলতে হবে। সেই ক্ষেত্রে যারা ওয়ার্কশপ জয়েন করবে তাদের থেকে হয়তো রেজিস্ট্রেশন করে ছোটো একটা অ্যামাউন্ট নেওয়া লাগবে, সেটা 500 হোক আর 1000 হোক। বাট এইটা না, অনেকে মনে করে যে আরে কি ব্যবসা যেন কইরা নিল, মানে মাঝে মধ্যে উপকার করতে গেলে, ইনফরমেশন শেয়ার করতে গেলেও এই জিনিসগুলা মানুষ কি হলো এখানে মানুষ নেগেটিভ দেখে। আর এখন তো একটা নেগেটিভিটি চলতেছে এই বিশেষ করে বাইকিং কমিউনিটি বা বাইকিং মার্কেটে, যে জন্য আরও ভয় লাগে এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে। তারপরে আপনারা কমেন্ট করেন, যদি দেখি যে অনেক কমেন্ট আসছে সেই ক্ষেত্রে হয়তো আমি এই ধরনের একটা ওয়ার্কশপ করবো। এই সুন্দর ফুল দেখেন, পানি পড়াতে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। আসলে বাসার সামনে একটা বড় রাস্তা থাকা দরকার, যেমন 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 300 ফিট, মানে উত্তরা বাসার সামনে 300 ফিটটা থাকাতে এত সুন্দর আমরা ঘুরতে পারতাম, মানে 300 ফিটে গিয়ে। এখন এই জিনিসটা প্রচণ্ড পরিমাণ মিস করি। আগে মনে হয়তো 300 ফিট কি দূর, বাট এখন মিস করি। আচ্ছা, এখানে আমি এটা ঘুরাইলাম কেন বাইক জানেন, আমি একটা স্যান্ডেল দেখছি, স্যান্ডেলটা দেখে আমার একটু ভালো লাগছে। দেখি দামটা যদি পছন্দসই হয় তাহলে একটা স্যান্ডেল আমার নেওয়ার ইচ্ছা আছে, কারণ যে বৃষ্টি কাদা পানি স্যান্ডেলগুলা আসলে উপকারে দেয়। চলেন তো একটু দেখি কীরকম কি প্রাইস। বিভিন্ন কালারের আছে। এই স্যান্ডেলটার ডিজাইনটা আমার কাছে নতুন লাগতেছে। এটার মধ্যে কালার হয় এইটা আর ওইটা, আর কি কোনো কালার হয়? ও ভাইয়া, এটা কার? এটা কি দুইটা কালারই হয়? এটা আর এইটা কত করে ভাই? এটা কি একদম? এটার সাইজ কত? 8 বলতে কি 42? একটু কম রাখুন যায় না? 20 টাকা কম রাখেন। 100 100 200, মানে এটা 100 ওটা 100 100 100 200। আচ্ছা দেন আমার এই মাল এই কালারই দেন। আর একটা ফোন আমার এত আসতেছে, আমি দেখছি ভিডিও করতে গেলেই যত সব ফোন আসে। ভাই সাইজ মিলাইয়া দিয়েন। আপনি কি রোজই এখানে আসেন? শুক্র শনি, যদি কোনো কারণে দেখি যে বড় হয়েছে তাহলে আবার নিয়ে আসতে হইব।
অ্যান্ড অবশ্যই 200 টাকা দিয়ে নিলাম, চেক করে নিব, যদিও সে ব্যাগে ঢুকায় ফেলছে, বাট আমাকে চেক করে নেওয়াই লাগবে। কারণ এই যে ভাইয়া টাকাটা, আর এবার একটু জিনিসটা দেখে নেই। কী খেয়াল করতে হবে, এই যে এখানে একটু টুপলু আছে অ্যান্ড ভেতরে সব ওকে আছে। অ্যান্ড এবার এটা একটু দেখে নেই, এটারও ভেতরে সব ওকে আছে অ্যান্ড এখানে একটু টুপলু আছে। এই টুপলুর কারণে এটা ভ্যানে আসছে, কারণ টুপলু না থাকলে এটা ভ্যানে আসতো না। হ্যাঁ, দুইটার সাইজ ঠিক আছে, আমার পায়ের সাইজের সাথে 100% মিলবে। পলিথিনটা ফেলার কোনো দরকার নেই, পলিথিনটা নিয়ে যাই, কারণ আমার বাসায় ময়লা ফেলতে পলিথিন খুব বেশি লাগে। এটার ভিতরে ঢুকাবো এইটা কি বলতে চাই এগুলা ভিডিওর মধ্যে। আচ্ছা, আর এবার আমি যেটা করব, আমার ব্যাগ আছে, ব্যাগের মধ্যে নিয়ে নিব। কেন আমি পলিথিনে এটা নিয়ে ঘুরবো বলেন? এত বড় একটা ব্যাগ আমার সাথে আছে, কিন্তু ব্যাগের মধ্যে আছে ক্যাপ আর আছে ওই যে অকটেন। এই অকটেন নিয়ে আমার একটা কথা আছে ভাই। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। এই যে দেখেন অকটেন, প্রায় লিটার খানেক অকটেন আমি নিয়ে ঘুরতেছি। আর অকটেন নিয়ে কি কথা জানেন? বলতেছি, এটা খুবই সিক্রেট অ্যান্ড খুবই সাবধানে ক্যারি করার মতো একটা ব্যাপার। আপনাকে এই অকটেন বিশাল বিপদে ফেলতে পারে, ওই ব্যাপারটাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। অকটেন তো একটা দাহ্য মানে লিকুইড, এটা আমরা সবাই জানি, তাই না? অ্যান্ড এটার মধ্যে কোনো কারণে যদি আগুন ধরে তাহলে তো অবস্থা খারাপ। আর দাঁড়ান ঘুরায় নিস। আজকে প্যান্টটা পরছি উইদাউট ইলাস্টিক, মানে স্টিচ না। এই ওই পাশ থেকে একটা বাইক আসতেছে, স্টিচ না তো এই প্যান্ট, এই R15 খুব ঝামেলা হয়ে যায়। লেটস মুভ। অকটেনের ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন যে আগে এক সময় আমরা গ্যালনে অকটেন কিনতে পারতাম, এখন অকটেন গ্যালনে বেচে না। আর যদি বেচে তাহলে আপনার হচ্ছে জেনারেটরের কার্ড থাকতে হবে সাথে। অকটেনের ব্যাপার, এটা থেকে কিছু খারাপ কাজ হয়েছে লাস্ট বেশ কয়েক বছরে। মানে পেট্রোল যে বোম বা এগুলা বলে, ওই ঘটনাগুলো ঘটছে। বোতলের মধ্যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে, মানে বিভিন্ন বাজে কাজে অকটেনটাকে ব্যবহার করা হয়েছে। এই কারণে বাইক বা গাড়ি ছাড়া বোতলে এখন আর অকটেন পেট্রোল এগুলা কিন্তু বিক্রি করে না, ডিজেলও বিক্রি করে না। বাট যদি আপনি কারণ দেখাইতে পারেন যে আপনি জেনারেটরের জন্য নিতেছেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট এমনিতে আপনার কাছে বেচবে না ওই সমস্ত হওয়ার কারণে। তো আমি যে অকটেনটা নিয়ে ঘুরতেছি, পাম্প এবং বাইকের ট্যাঙ্ক বা গাড়ির ট্যাঙ্ক ছাড়া অকটেন ক্যারি করা আসলে নিষেধের কাতারেই পড়ে। যদি কোনো পুলিশ আপনাকে চেকপোস্টে অকটেন সহ পায়, তাহলে আমি না হয় ভ্লগ করি, আমি দেখায় দিতে পারবো যে বিভিন্ন ভিডিওতে আমি দেখাইছি আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি হয়তো মাইলেজ চেক করতেছি বা এই কারণে আমি অকটেন নিয়ে ঘুরতেছি। বাট আপনি যদি নিয়ে ঘুরেন, এটা একটা বিপদের কারণ হতে পারে। এই কারণে অবশ্যই একটা যুক্তিযুক্ত মানে লজিক্যাল কোনো কারণ যদি না থাকে, অকটেন নিয়ে ভাই ঘুরেন না। কারণ অকটেন নিয়ে ঘুরে আপনি বিপদে পড়লে আমার নিজেরই খারাপ লাগবে যে আমার একজন ভিউয়ার অকটেন নিয়ে ঘুরে বিপদে পড়লো। আর আরেকটা জিনিস আজকে বাইক ফেরির প্রচুর খারাপ লাগবে, সেটা হলো এই বাইকটারে আমি হচ্ছে কিলোমিটার তো বাড়াইছি, একটু আগে আমি দেখছিলাম কিলোমিটার 3666 অ্যান্ড এখন দেখতেছি 369। আর যাইতে যাইতে হয়তো 11-12 হয়ে যেতে পারে, মানে 36-11 বা 12 হয়ে যেতে পারে। এই জিনিসটা বাইক ফেরির খুব খারাপ লাগবে যে আমি এই নতুন বাইকটার কিলোমিটার বাড়াইতেছি। আর এই যে বাইকটা, এই বাইকটার চাহিদা ভাই হঠাৎ করে এমন বাড়ছে, আমি বুঝি না ভাই। এই R15 3.5 লাখে এক সময় পাওয়া গেছে, এখন 4.5 লাখে ওই বাইক পাওয়া যায় না। প্রায় 5 লাখ টাকা দিয়ে এই বাইক সেকেন্ড হ্যান্ড কিনতে হইতেছে। আমি যেটা দেখলাম, যদি কিলোমিটার 1000, 1500, 2000 হয়, এগুলা মানে নতুন মনে হয় 5,25,000 বাইয়ের কিছু এদিক সেদিক হইতে পারে। সেকেন্ড হ্যান্ড প্রায় 5 লাখ টাকার কাছাকাছি বিক্রি হইতেছে, যদিও কাগজ টাগজ করা থাকলে। ভাই হঠাৎ করে এই বাইকগুলার সেকেন্ড হ্যান্ড মার্কেটে এত দাম কেন বাড়লো? কারণ আছে ভাই। কারণ এই V3-র যে লুকস, এই লুকসওয়ালা বাইক আর আসে নাই বাংলাদেশের মার্কেটে, সেটা ইয়ামাহা নিজেও পারে নাই। ইয়ামাহার এই একটা মডেল, এই মডেলটা সে নিজেই বিট করতে পারে নাই যে এই মডেল মানে এর চেয়ে ভালো কিছু। কারণ এরপরে ভার্সন 4M কত কালারে আসলো, কিন্তু কোনো কালারই এই শেপটারে আসলে এই শেপরে বিট করতে পারে নাই। V3 এখনো পর্যন্ত রয়ে গেল। এই হলো কথা। আর মানে আরেকটা কারণ আছে, আমাদের সিসি লিমিট তো আসলে কম, অ্যান্ড হায়ার সিসিও যেগুলো আসছে ওইগুলোও এই ধরনের স্পোর্টস বাইকগুলোর সাথে, আমি শুধু ইয়ামাহার কথা বলবো না, ইয়ামাহা সুজুকির স্পোর্টস বাইক বা যেই হোন্ডার স্পোর্টস বাইক আছে, এগুলোর সাথে বিট করার মতো কোনো অন্য বাইক এখনো পর্যন্ত সত্যি কথা মার্কেটে আসে নাই। অ্যান্ড ওর মধ্যে ভালো লুকসের বাইক, তো এই জন্য এটার কম্পিটিটর নাই। এখন এইটার কম্পিটিশন যদি কেউ কম্পিটিশনে আসার যোগ্যতা রাখে, সেটা হবে R3। অ্যান্ড R3 বাংলাদেশে আসবে না, লিখে রাখেন। কারণ যেটা ইন্ডিয়াতেই ওরা অ্যাসেম্বল করে না, ইন্ডিয়াতেই দেখা যায় R3 CBU ইউনিট আসে। তো সেখানে আমরা বাংলাদেশে কীভাবে চিন্তা ভাবনা করি যে বাংলাদেশে R3 আসবে? বাংলাদেশে কিছু বাইক
আপাতত আসতেছে না, সেটা হলো সুজুকির কোনো হায়ার সিসি স্পোর্টস সেগমেন্টে, আর সেগমেন্টে বলতেছি, R15 বা ইয়ামাহার কোনো হায়ার সিসি আসবে না। অ্যান্ড সিবিআরেরও কোনো আর সিরিজের মানে CBR 250 বা উপরেরগুলা আসার সম্ভাবনা খুবই কম। তবে হ্যাঁ, সামনে যদি কোনো কারণে সিকেডি ছাড়া সিবিইউ ইউনিট ইম্পোর্ট করতে দেয়, তাহলে হয়তো অফিসিয়াল না হইলেও আনঅফিসিয়াল বাইক আসার একটা পসিবিলিটি আছে। কারণ গ্রে মার্কেটওয়ালারা কিন্তু ওত পেতে আছে যে কবে জাস্ট সিকেডি ছাড়া সিবিইউ ইউনিট ওরা আনতে পারে। কারণ ওরা অল্প কিছু মাল আনবে, ধরেন 10টা আরসি আনলো, 10টা আরসি ওদের বেচতে লাগবে একদিন, এগুলো সব প্রি অর্ডারে সেল হয়ে যাবে। বাংলাদেশে এরকম বহুত প্যাশনেট বাইকার আছে যারা আরসির জন্য বসে আছে, যারা GSXR এর যেটা এরপরে 250 বা এগুলা যেগুলো আছে এগুলার জন্য বসে আছে, CBR 250-র জন্য বসে আছে। এরা 10 লাখ 15 লাখ টাকা হইলেও 10-20টা ইউনিট বাংলাদেশে বেচা ফেলতে পারবে। এরকম পাগল টাইপের ভক্ত আছে মানে স্পোর্টস বাইকের। বাট আমরা আটকে আছি হচ্ছে অফিসিয়াল ছাড়া আনতে দিতেছে না। নিজস্ব প্ল্যান্ট লাগবে যেখানে হচ্ছে অ্যাসেম্বল করবে, অ্যান্ড এটার জন্য ফুল একটা লাইন ওদের রেডি করতে হয়। এটা বেশ সাপেক্ষ, কি যেন রোবোটিক হ্যান্ডম্যান হাবিজাবি, মানে এখানে যে বানাবে ওগুলার মানসম্মত ব্যাপার স্যাপার ফ্যাক্টরি, এগুলার জন্য হচ্ছে না। তবে আমার মনে হয় কি, বাংলাদেশে যেহেতু পারমিশন হয়েছে সিসির, সেহেতু খুব তাড়াতাড়ি এগুলার সিবিইউটা ইউনিটটা অ্যাপ্রুভ করে দেখ, তাহলে বাংলাদেশ কিছু ভালো বাইক চালাইতে পারে। ভাই আমাদের দেশে দেখেন টাকা থাকলেও আপনি ভালো বাইক কিনতে পারতেছেন না, কি অবস্থা একটা। আজকে আমার এক বড় ভাই আমাকে ফোন দিছে, কেউ একজন উনি ডেকোরেশনের জন্য একটা R1M ইম্পোর্ট করতে চাইতেছে এবং দাঁড়ে ঘুরতেছে যে এটার সিস্টেমটা কি। যদি আপনাদের কারো এই সিস্টেম জানা থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা দেওয়া আছে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই। ফেসবুকে তো সব ভিডিওতেই দিয়ে দিই, আর সরি ইউটিউবে তো সব ভিডিওতেই দিয়ে দিই, আর ফেসবুকে হচ্ছে আমার পেজে দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইখানে যোগাযোগ করেন আমার সাথে। মানে উনি হচ্ছে চাইতেছে যে ওনার কোনো একটা শোরুম বা কিছু আছে যেখানে হচ্ছে ওই বাইকটা উনি জাস্ট শো করে রাখবে, রাস্তায় চালাবে না, কারণ বিআরটিএ অ্যাপ্রুভাল তো আর পাবে না, রাস্তায় চালানোর পারমিশন সে পাবে না। কিন্তু ইম্পোর্ট যে করবে মানে এইটাও সে বুঝতেছে না যে কিভাবে করবে বা এটার সিস্টেমটা কি। অবস্থাটা চিন্তা করছেন, টাকা থাকলেও আপনি কিনতে পারতেছেন না। ব্যাপারটা হয়ে গেছে অস্ত্রের মতো, মানে আপনার টাকা আছে আপনি অস্ত্র কিনবেন কিন্তু পারবেন না, এটার জন্য অনেক অ্যাপ্রুভাল, লাইসেন্স, হাবিজাবি এই ধরনের যেমন লাগে, ঠিক ওরকম হায়ার সিসি আপনি চাইলেও কিনতে পারতেছেন না। ইভেন এইটা সবচেয়ে দুঃখজনক আমাদের দেশে এখন। আমি যেটা বলবো যে আপনার টাকা আছে, আপনার সিসি পারমিট আছে, কিন্তু আপনি বাইক কিনতে পারতেছেন না, বাইক ইম্পোর্ট হইতে পারতেছে না। মানে একদিক দিয়ে বাছাই রাখছে। ব্যাপারটা এরকম, আপনি হাজতে গেছেন, আপনাকে কোর্টে তুলছে, জামিন হয়েছে, কিন্তু আরেকটা কেস দিয়ে আপনাকে আটকায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এরকম হয়ে গেল না? মানে সিসি পারমিশন আছে, সব আছে, কিন্তু ইম্পোর্ট করতে পারতেছেন না সিবিইউ। কি একটা অবস্থা, আর খুব বাজে একটা অবস্থা। রেগুলার হয় হচ্ছে আমাদের এই আমতলাতে, রেগুলার এখানে জ্যাম বেঁধে থাকে। তারপরেও তো রাস্তার মাঝখানে ওই যে দড়িগুলা দিয়ে রাখাতে কিছুটা ভালো হয়েছে। কারণ এই গাড়ির আটকায় দিছে এই রিক্সা, মানে রিক্সা তো ভাই নবাব, মানে নবাব না, সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে গেছে এইটা। গাড়ি তো ধরেন খোঁচা খাইলেই 5,000-10,000 টাকা শেষ, ওদের কি এই কোনা মোনা দিয়ে একটু খোঁচা খাইবো এই ভয়ে গাড়ি থাকে মাঝে। আর ওরা ওরা হিরোর মতো ছুটে রাস্তা দিয়ে। এই অবস্থা। যাক, আজকের ভিডিও আর বড় না করি। মূলত আজকে একটা শ্যুটে বেরোইছিলাম, কমার্শিয়াল শ্যুট শেষ করলাম, অ্যান্ড শেষ করে এখন ফিরতেছি। বাইকটারে ওয়াশ করা, বাইক ফেরত দিতে হবে। কোনো খুচাখাচি খাওয়াই নাই, ফালাই টালাই নাই। এটাই হচ্ছে আজকে আমার সবচেয়ে বড় পাওয়া, কারণ অন্যের বাইক চালাইতে আমার এই ভয়টাই সবচেয়ে বেশি লাগে যে যেরকম নিছি ওরকম যাতে ফেরত দিতে পারি। বাট তারপরেও তো চাকা একটু ক্ষয় হয়েছে যেহেতু চালাইছি। তো আজকের ভিডিওতে আর কিছু নাই, এতটুকুই। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন, আর এই বাইকটা যদি কারো পছন্দের হয় তাহলে বাইক ফেরিতে এসে কিনে নিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। যদিও আমি জ্যামে আটকায় গেছি। Chill bro. Check the mic and make sure it sound right, boys.